আরও একবার স্বাগত জানাই সবাইকে চ্যানেলে। আজকে একটি ছোট গল্পের বিশ্লেষণ নিয়ে এসেছি, যেটা আঞ্চলিক গল্প, মালায়ালাম গল্প, এবং যে গল্পের মধ্যে অনেক স্তরভেদ রয়েছে এবং যেটাকে ব্যাখ্যা করলে শেষ পর্যন্ত গিয়ে আমরা একটা অন্যরকম অনুভূতির সম্মুখীন হব। আজকে যে বিষয়টা নিয়ে আমাদের প্রসঙ্গ সেটা হচ্ছে লিফ ইন দ্য স্টর্ম। লিফ ইন দ্য স্টর্ম একজন মালায়ালাম রাইটারের লেখা। ললিথাম্বিকা আন্থরজানাম বলে একজন মালায়ালাম রাইটার এটা লিখেছেন এবং এটা ট্রান্সলেট করেছেন নারায়ণ চন্দ্রন বলে একজন, যেটা মালায়ালাম থেকে ইংরেজিতে ট্রান্সলেশন। এবং এই ট্রান্সলেশনটা আমরা পাচ্ছি হচ্ছে পার্টিশন লিটারেচার অ্যান্ড অ্যান্থোলজি, এডিটেড বাই দেবযানী সেনগুপ্ত, ওয়ার্ল্ড ভিউ পাবলিকেশন, এবং 2018 সালে এটা পাবলিকেশনটা হয়েছে। সেইখান থেকে আমরা টেক্সটটা নিয়েছি, ফলে যে পেজ নাম্বারগুলোকে আমি দেব এই অ্যানালিসিস চলাকালীন আমি বলবো, সেটা আমরা এই কালেকশনটা থেকে নিয়েছি, ফলে পেজ নাম্বারটা সেই অনুযায়ী হবে। এটি একটি পার্টিশন ফিকশন, পার্টিশন লিটারেচারের অন্তর্গত, এবং পার্টিশন কিভাবে দাগ কেটে যায়, কিভাবে ক্ষতিগ্রস্ত করে মানুষকে, কিভাবে পার্টিশন একটা পুরো প্রকৃতি পাল্টে দেয়, সেই জিনিসটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, এখানে যদিও আমি বলছি স্টোরি লাইন, কিন্তু স্টোরি লাইনের পুরোটা আমরা এখানে দেব না, কারণ স্টোরিটাকে মোটামুটিভাবে আমরা জেনে ফেলবো, এর মধ্যে জেনে ফেলবো, বা জেনে ফেললে সুবিধাটা হবে কি এখানে অ্যানালিটিক ভার্সনটা আছে, ফলে সেই অ্যানালিসিসটাকে আমরা মেলাতে পারবো। যদিও স্টোরি লাইনের মূল বক্তব্যগুলো এখানটায় আমি ছোট্ট করে বলে দিই। 1948 সালে পাবলিকেশন, এবং এর যে মালায়ালাম যে নামটা সেটা হচ্ছে কদুম কাত্তিপ্লেটা ওরিলা হচ্ছে মালায়ালাম টার্মটা, যেটার ইংরেজি ট্রান্সলেশনটা হচ্ছে এ লিফ ইন দ্য স্টর্ম। এটা কি করছে, brings into discussion about women and the trauma of partition। সেটা প্রত্যেকটা পার্টিশন ফিকশনের মধ্যেই থাকে, প্রত্যেকটা পার্টিশন লিটারেচারের মধ্যেই থাকে। The story narrativizes unwritten histories of suffering that erupted from the partition and continued over subsequent years। এটা হচ্ছে মূল বিষয়বস্তু, এবং এই ন্যারেটিভের মধ্যে আমরা যেটা দেখব একজন কিভাবে উইমেনদের এক্সপিরিয়েন্সগুলো আসছে, তাদের ডিসপ্লেসমেন্ট, লস, ভায়োলেন্স থ্রু দ্য ক্যারেক্টার, এবং সেটা সমস্তটাই দেখানো হচ্ছে একটি ক্যারেক্টারের উপরে নির্ভর করে। জ্যোতির্ময়ী দেবপাল, যাকে জ্যোতি বলে এখানে সম্বোধন করা হচ্ছে, অ্যান এডুকেটেড শিখ উমেন ফ্রম ওয়েস্টার্ন পাঞ্জাব who discards a veil and matrimonial alliance in favor of nationalist activism। জাতীয়তাবাদে উন্মুক্ত মানসিকতা নিয়ে চেতনাবোধে একটা মারাত্মক রকম যেখানে এনথুজিয়াজম কাজ করছে, উদ্দীপনা কাজ করছে, সেরকম একটি মহিলা গল্পটা এখানে জ্যোতির্ময়ী দেবপাল। এবং সে এই যে ভেল বা এই যে পর্দা প্রথা বা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স যেটা ছিল সেগুলিকে সায় দেয়নি, যার ফলে তার সাথে ঘটছে কি, এবং সে ওই ক্যাম্পে থাকাকালীন তার সাথে কি ঘটছে, এই গোটাটাই হচ্ছে গল্পের মূল বিষয়বস্তু। তার পরিস্থিতি, সেখানে মানুষজন কিভাবে অত্যাচারিত হচ্ছে, যারা আসছে তারা কিভাবে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হচ্ছে, কিভাবে মানুষ মহিলাদেরকে অত্যাচার করছে, একটা ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউও এই টেক্সটের মধ্যে কাজ করে। এই গোটাটা নিয়েই হচ্ছে গল্প, যেখানে জ্যোতি একজন ক্যারেক্টার, এবং সেই জ্যোতির উপরে নির্ভর করেই পুরো বিষয়টা কেন্দ্রীভূত। জ্যোতি প্রেগনেন্ট উমেন, এবং তার প্রেগনেন্সি কিভাবে ওই ক্যাম্পের মধ্যে দেখানো হচ্ছে, কিভাবে সে প্রেগনেন্ট হচ্ছে, কেন সে সেই প্রেগনেন্সিটাকে বহন করতে চায় না, এবং শেষ পর্যন্ত গিয়ে তার একটি সন্তান জন্মগ্রহণ করছে। এই গোটা ঘটনাটাই তার চোখ দিয়ে, খানিকটা ন্যারেটর এবং তার চোখ দিয়ে গোটা ঘটনাটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা এভাবে মানে প্লেন সামারির অনুযায়ী পড়বো না, এটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করে নেব। আমি যেটা করেছি এখানে জ্যোতির পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে দেখানোর চেষ্টা করেছি, যে জ্যোতির সাথে সাথে রিলেটেড এই গোটা টেক্সটের সাথে, এবং জ্যোতির সাথে সেটা প্রত্যেকটাই রিলেটেড। এরকম 6টা পয়েন্ট আমি বের করেছি, সেই 6টা পয়েন্টের নাম্বারিংগুলো এখানে আছে, আমি শুধু পয়েন্টগুলোকে একটা করে বসাই। যেমন প্রথমটা হচ্ছে ভায়োলেশন অফ ফিমেল বডি মেক্স ইট আ হায়ারোগ্লিফিক্স অফ পার্টিশন ভায়োলেন্স। ফিমেল বডির যে ভায়োলেশনটা হচ্ছে, এর প্রত্যেকটা টপিক আমি একে একে ধরে ধরে ব্যাখ্যা করব। আমি ছোট করে এখানে বলে দিই যে কিভাবে ফিমেল বডির ভায়োলেশনটা হচ্ছে, এবং সেটা হায়ারোগ্লিফিক্স অফ পার্টিশন ভায়োলেন্স হচ্ছে কিভাবে, যেন চিহ্ন এঁকে দিচ্ছে পার্টিশনের যে ভায়োলেন্স, সেটা চিহ্ন যেন ফিমেল বডির মধ্যে এঁকে দেওয়া হচ্ছে, সেই জন্য হায়ারোগ্লিফিক্স শব্দটাকে ব্যবহার করা হয়েছে। সেকেন্ড হচ্ছে দ্য ফিমেল বডি ওয়াজ স্পেশালি টার্গেটেড অ্যাজ সাইটস অফ সেক্সুয়াল কনকোয়েস্ট। ফিমেল বডি যেটা, সেটা যেন সেক্সুয়াল কনকোয়েস্টের একটা সাইট, একটা চিহ্ন, একটা মাত্রা, একটা জায়গা আমি যেন তৈরি করে দিচ্ছি সেটা ফিমেল বডিকে দিয়ে, এবং সেটাও জ্যোতির সাথে রিলেটেড, জ্যোতির ডেসক্রিপশনের সাথে রিলেটেড।
থার্ড হচ্ছে ট্রমাটিক এক্সপিরিয়েন্স অফ প্রেগন্যান্সি। ট্রমাটিক এক্সপিরিয়েন্স অফ প্রেগন্যান্সি, যেটা আমি একটু আগে বললাম যে জ্যোতির প্রেগন্যান্সি নিয়ে ঘটনাটা, এবং তার যে ট্রমাটিক এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু জ্যোতি এখানে শেয়ার করছে, এবং সেটা নিয়েই কিন্তু গল্পর গতিবেগ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে শেষ মুহূর্তে গিয়ে পৌঁছচ্ছে। 4 নম্বর হচ্ছে দ্য পার্টিশন অ্যাজ অ্যান ইররিভার্সিবল পার্ট অফ আওয়ার জিওপলিটিক্যাল রিয়েলিটি। জিওপলিটিক্যাল রিয়েলিটি বলতে আমরা যেটা বুঝি যে পলিটিক্যাল এরিনার মধ্যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, সেই জায়গাটা নিয়ে পার্টিকুলার জায়গাটাকে নিয়ে কথোপকথন হচ্ছে, এবং সেটার পার্টিশনের ক্ষেত্রে এই জায়গাটা জিওপলিটিক্যাল রিয়েলিটিটা, যে রিয়েলিটিটা কতটা মারাত্মক, সেই রিয়েলিটিটাকেই দেখানোর চেষ্টা করা হয়েছে এখানটায়, যেটা জ্যোতির্ময়ী দেবপালের মাধ্যমে রাইটার এখানে দেখানোর চেষ্টা করেছেন। এবং পার্টিশনটা জিওপলিটিক্যাল রিয়েলিটির একটা ইররিভার্সিবল পার্ট, যেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। 5 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে জ্যোতির যে স্টোরি, যে ন্যারেটিভটা সে দিচ্ছে, সেটা হচ্ছে যে কাউন্টার ন্যারেটিভ টু হিস্ট্রি। হিস্ট্রির যে কাউন্টার ন্যারেটিভ, হিস্ট্রি বলতে যে গ্র্যান্ড ন্যারেটিভের কথা আমরা ভাবি, সেই গ্র্যান্ড ন্যারেটিভ কিন্তু এখানে পাচ্ছি না, সুতরাং এখানে একটা কাউন্টার ন্যারেটিভকে আমরা খুঁজে পাচ্ছি। এবং লাস্ট পয়েন্টটা হচ্ছে পার্সোনাল মেমোরি অ্যাজ এ ডিভাইস টু রিলোকেট আইডেন্টিটি। এখানে পার্সোনাল মেমোরি বলতে জ্যোতির মেমোরির কথা বলা হয়েছে। সে এই পার্সোনাল মেমোরিটাকে নিজের আইডেন্টিটিটাকে প্রকাশ করবার জন্য কিভাবে ব্যবহার করছে। এছাড়াও পয়েন্ট আছে যেখানে এরকম অত্যাচার হয়, ক্যারেক্টারাইজেশনগুলোকে দেখানো হচ্ছে। জ্যোতির ক্যারেক্টার তো আমরা এইগুলো থেকে পেয়ে যাব। এই যে পয়েন্টসগুলোকে আমি বের করেছি, মোটামুটি এই পয়েন্টসগুলো কিন্তু যে কোনো ধরনের উত্তর লিখবার ক্ষেত্রেও প্রযোজ্য, বা গল্পটাকে পুরোটা বুঝতে গেলেও প্রযোজ্য। এই প্রত্যেকটা পয়েন্টই কিন্তু সমস্ত ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। আমি খুব দারুণ দুটো সোর্স পেয়েছি, সেই দুটো সোর্সের কথা আমি শেষে গিয়ে উল্লেখ করছি, যে সোর্সের থেকেও কিন্তু আমার এই মেটেরিয়ালগুলোকে নিয়ে সাজিয়ে গুছিয়ে করা। এবার আমরা প্রথম পয়েন্টের দিকে এগিয়ে যাই। প্রথম পয়েন্টটা হচ্ছে ভায়োলেশন অফ ফিমেল বডি মেক্স ইট এ hieroglyphics of partition violence। এবার কি বোঝাচ্ছে এই যে জ্যোতি যে ভিকটিম of this politics of female body, কিভাবে she had been raped along with 15 women while crossing the border with the help of ওয়াসিম সাহেব। আমরা গল্পটা জানি যে ওয়াসিম সাহেবের সহায়তায় এরকম 15টা মহিলাকে সে পার করার চেষ্টা করেছিল। এবার এই ওয়াসিম সাহেব হচ্ছে জ্যোতির বাবার ভালো বন্ধু ছিল, এবং ওয়াসিম সাহেব তার যে মেয়ে আয়েশা, তারা দুজনে খুব সাহায্য করতো, এমনকি ওর ভাইয়ের নজর এড়িয়ে, ভাই হয়তো এতটা পছন্দ করতেন না বিষয়টাকে, আলী সম্ভবত, এবং সেই সাসপিশনটা তার মধ্যে তৈরিও হতে দেয়নি আয়েশা এবং আয়েশার বাবা ওয়াসিম সাহেব। প্ল্যানটা ছিল যে এই উইমেনদেরকে সেফলি বর্ডারকে পাঠিয়ে দেওয়া, বর্ডার ওপারে, কিন্তু এই পুরো প্ল্যানটা ভেস্তে যায়। তারই যে প্রেজেন্টেশনটা আছে পেজ নাম্বার 62-তে, যে অ্যান্থোলজি থেকে কালেকশনটা নেওয়া, তার 62 নাম্বার পেজে কিন্তু এটা আছে, এবং আমি এখানটায় সেইটাই কিন্তু তুলে দিয়েছি। এই যে ট্রাভেলার্স থট they were out of danger, then suddenly a big row erupted, the cart stopped, someone pulled out the bundles of hay from the cart, ignoring Qasim Sahib's swearing and protest, loud thunderous laughter, wild shouts from among the bundles of hay. 15 women were dragged out, one by one those flowers fell। এই প্রতিটি মহিলাকে কিন্তু তারা রেপ করে, এবং এই ভায়োলেন্সটা কিন্তু ওই টেক্সটের মধ্যেই এইরকম ভাবেই বলা আছে। এবার এইটার সমস্যাটা কোথায়? এই ধরনের ঘটনা কিন্তু পার্টিশনের ক্ষেত্রে প্রচুর দেখা যাচ্ছে, যে পার্টিশনের সময় এই ইনসিডেন্টস লাইক দিস বিকাম হ্যাপেন সো মেনি। এই যে দ্য ফিমেল বডি বিকাম আ সাইট অন হুইচ দ্য পিপল অফ ডিফারেন্ট কমিউনিটিজ ওয়ান্টেড টু প্রিন্ট দেয়ার ওন ডিজায়ার্স অ্যান্ড অথরিটিজ, যে আমি এখানে ছাপ রেখে যেতে চাই, এবং সেটা কোথায়? ফিমেল বডিতে। সেই জন্য ভায়োলেশন অফ ফিমেল বডি মেক্স ইট এ hieroglyphics of partition violence। পার্টিশনের যে সময় যে ভায়োলেন্সগুলো হয়েছে, ফলে একটি মেয়েকে রেপ করা, একটি মেয়েকে অত্যাচার করা, বা একটি মহিলাকে অত্যাচার করা, সেটা কিন্তু সবই ওই ছাপ। ডিফারেন্ট কমিউনিটিজ হতে পারে, সেটা শিখ কমিউনিটি হোক, মুসলিম কমিউনিটি হোক, হিন্দু কমিউনিটি হোক, ইট ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা কমিউনিটি কিন্তু ফিমেলদের ওপরে সেই অত্যাচারটা করে তার চিহ্ন রেখে যেতে চাই। এই জন্যই এখানে বলা হচ্ছে যে ভায়োলেশন অফ ফিমেল বডি মেক্স ইট এ hieroglyphics of partition violence, এবং এই ভায়োলেন্সটা ইনস্ক্রাইবস দ্য নিউ মিনিং অন ফিমেল বডি। raped female body makes clear the concept of female sexual purity। স্বাভাবিক কথাই যে ফিমেল সেক্সুয়াল পিউরিটির জায়গাটা কিন্তু রেপড মানেই কিন্তু তারা ফলেন উম্যান হয়ে গেল। যত ফলেন উম্যান আছে তারা কিন্তু সেই ক্যাম্পে যাচ্ছে, ক্যাম্পে গিয়ে থাকছে, এবং তারপরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, বা সেখানেই হয়তো মারা যাচ্ছে। এই কনসেপ্টটা কিন্তু সেই জায়গা থেকেই উঠে আসছে। সুতরাং এটা গেছে আমাদের প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে দ্য ফিমেল বডি ওয়াজ স্পেশালি টার্গেটেড অ্যাজ সাইটস অফ সেক্সুয়াল কনকোয়েস্ট। ওটার সাথেই এটা রিলেটেড, এবং সেখানে কি দেখছি আমরা, যে এই যে ইমপিওর জ্যোতিও রেপ্ট হয়েছিল। A victim of the gendered partition, a hieroglyphics of partition violence and a symbol of fallen nation, যেটা একটু আগে আমি বললাম, arrives in the Indian camp, she is carrying the seed of damnation। রেপের ফলে তার মধ্যে পেটে বাচ্চা এসেছে। In her womb, her belly remains big even though she hasn't had food for 4 days. She clenches her fist, aims at her belly. Even in this pathetic condition, she observes other women around her।
সমস্যাটা এই জায়গাটাই যে ফিমেল বডি কিভাবে সেক্সুয়াল কনকোয়েস্টের সাইট হচ্ছে সেটা যে শুধুমাত্র জ্যোতির ফিগার দেখলেই বোঝা যাবে তা নয়। এখানে দুটি উদাহরণ টানা হয়েছে। একটি উদাহরণ যেখানে টেক্সটের মধ্যে আছে 56 নম্বর পেজে, the old woman there is the mother of 9 children who in turn have given up 15 children of their own. She has indeed been a mother to the whole village of both Hindus and Muslims. The family decided to stay on because of their mother's insistence that she should breathe her last in her own village. Today she alone remains. Her children were killed, the girls were abducted, her house was gutted, and there she stood in the courtyard supporting herself on a stick, watching her house burn down to ashes, yet she lives on. She eats, sleeps, talks, hope, passion for life. বোঝাই যাচ্ছে মহিলার যে ডেস্টিটিউট কন্ডিশন, সেই কন্ডিশনটাকে তুলে আনার চেষ্টা করা হয়েছে। এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল হচ্ছে 56 নম্বর পেজেই রয়েছে, যেখানে আনাদার উম্যানের ডেসক্রিপশন দেওয়া হচ্ছে। Now at her breakfast, chewing hard at her dirty bits of chapati, her cheeks and breasts are swollen, her clothes are torn. She had been married to a big officer in Sindh. She set out with her 3 children as soon as the people had been warned of revolt. Tragedy overtook her car and waylaid her. She was violated in front of her husband's body, mind it, which laid ripped open and scattered. She could only see the blood-stained hands of her children. Someone reclaimed the body, more dead than alive, from the railway track. Alas, she hasn't yet died. সুতরাং এই যে মহিলাটি কিন্তু আগের মহিলার থেকে তুলনামূলকভাবে আলাদা ডেসক্রিপশন, তার ডেসক্রিপশন সম্পূর্ণ আলাদা, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি পরের স্লাইডে বুঝিয়েছি, এটারই কন্টিনিউয়েশন, যে ফিমেল বডি was specially targeted as the sites of sexual conquest and continuationটা এখানটায়। Both these women are victims of partition, but their experiences are different. The old woman witnessed the violence, but her body was not treated as a site for the performance of identity because she was devoid of sexuality. এবার ওল্ড উম্যানকে কে রেপ করতে চাইবে পার্টিশনের সময়? ফলে সেক্ষেত্রে sexuality is not the matter of fact. Another woman not only witnessed the brutal killing of her husband and children, but was also raped. কেন? কারণ তার পসিবিলিটি ছিল, তার শরীরে জুত ছিল, তার শরীরটা সেই রকম ছিল বলে সে কিন্তু রেপ্ট হয়েছে। সুতরাং মহিলাদের রিপ্রেজেন্টেশনটা এরকমই হচ্ছে, কিন্তু পদ্ধতিগত দিক থেকে আলাদা, বা বলা ভালো রিপ্রেজেন্টেশনগুলো অনেকটাই আলাদা। সুতরাং এই যে টু ইনস্ট্যান্সেস, দুটো এক্সাম্পল আমরা দিলাম, এটা কি করছে আমাদের বুঝতে সুবিধা করছে যে ফিমেল বডি ওয়াজ স্পেশালি টার্গেটেড এট সাইটস অফ সেক্সুয়াল কনকোয়েস্ট, যেন আমি একটা বিশাল বড় কিছু করে ফেললাম, জয়লাভ করলাম। দিস উইমেন চুজ টু লিভ বাট অ্যাজ ডেথ ইন লাইফ, মৃত্যুরই সমান এই জীবনটা। দে আর ফিজিক্যালি অ্যালাইভ বাট দে আর ডেড ফর দেয়ার রিলেটিভস অ্যান্ড দে আর নাও রেশনাল বার্ডেন। Instead of ending their lives in the name of conquest of honor according to the traditional Hindu nationalistic discourse, যেখানে কি বলে ট্র্যাডিশনাল হিন্দু ন্যাশনালিস্টিক ডিসকোর্স বলে তুমি পতিব্রতা হও, তুমি চেস্ট উমেন হও, দে ডেয়ার টু লিভ। এইখানে এই যে সতীদাহ প্রথা যে কারণে চলেছিল, সতীকে শেষ করে দেওয়া হচ্ছে যাতে তার মধ্যে আর কোনো সেক্সুয়াল ডিজায়ার উৎপন্ন না হতে পারে। এখানে কিন্তু তা সত্ত্বেও তারা বেঁচে থাকছে, তাদের সাথে এই সমস্ত ঘটে যাওয়া সত্ত্বেও তারা কিন্তু বেঁচে থাকছে। দিস উইমেন have sinned and have failed in their moral responsibility of upholding the honor of their families and nation. এবার দেখো, তারা তো ফলেন উমেন, তারা রেপড হচ্ছে, ভায়োলেটেড হচ্ছে, কেউ না কেউ এসে তার শরীরে হায়ারোগ্লিফিক্স করে দিয়ে যাচ্ছে সেক্সুয়াল কনকোয়েস্টের বা ভায়োলেন্সের। সুতরাং তারা কিন্তু সেই মরাল রেসপন্সিবিলিটির জায়গাকে আর তুলে ধরতে পারছে না, তারা কিন্তু হিন্দুইজম অনুযায়ী সেই জায়গাটা থাকতে পারছে না, কিন্তু তারা বেঁচে থাকার সাহসিকতাটা দেখাচ্ছে, এবং সেইটাই জ্যোতির মধ্যে দিয়ে লেখিকা এটাকে প্রেজেন্ট করতে চেয়েছেন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ট্রমাটিক এক্সপিরিয়েন্স অফ প্রেগন্যান্সি। এবং ট্রমাটিক কেন সেটা আমরা বুঝতেই পারছি, জ্যোতির গোটা ডেসক্রিপশনটা দেখে আমরা বুঝতে পারছি। জ্যোতির যে ডেসক্রিপশন দিচ্ছে তা সেটা নয়, জ্যোতির যে সিস্টেম বা পদ্ধতি যেটা এখানে বলা হচ্ছে সেটা থেকে আমরা বুঝতে পারছি যে ট্রমাটিক এক্সপিরিয়েন্সটা কোথায়। দ্য ভায়োলেটেড ফিমেল বডি বিকাম আ বার্ডেন দ্যাট কজড সেভারাল সুইসাইডস ডিউরিং দ্য পার্টিশন। এরকম প্রচুর জন সুইসাইড করেছে, অনেকে করেনি। The Jyoti lives on, কিন্তু জ্যোতি সেটা করেনি। But her suicidal instinct seems to be prevalent as she has not eaten anything for 4 days, যেটা আমরা আগেও বলেছিলাম, 4 দিন ধরে সে কিছু খায়নি, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। This fasting has weakened her body and when the doctor begs her to drink milk to save her life, she breaks into tears and asks, কি জিজ্ঞেস করছে ডাক্তারকে, ডাক্তার এসে কোক্স করছে তাকে যে নাও একটু দুধ খাও, আরে ঠিক আছে সবাই তো, এবং সে ডাক্তার তো ধরো রীতিমতো নন ভায়োলেন্সের একজন প্রবক্তা,
তিনি এইটা সহ্য করতে পারছেন না। এবং এই পরিপ্রেক্ষিতে জ্যোতি যে প্রশ্নটা করছে, এই ওয়ান্ট মি টু লিভ অন স্টিল অ্যান্ড সো দ্য সিডস অফ ড্যামনেশন, এই সিডস অফ ড্যামনেশন বলতে তার উমটাকে বোঝাচ্ছে। মাই লাইফ ডক্টর, মে আই আস্ক ইউ সামথিং, টেল মি, আর ইউ এবল টু ডিস্ট্রয় সামথিং হুইচ মাস্ট বি ডিস্ট্রয়েড জাস্ট অ্যাজ মাচ ইউ ক্যান প্রিজার্ভ সামথিং ইউ থিঙ্ক মাস্ট বি প্রিজার্ভ? Now this life bred of damnation, conceived in consequence of inhuman rape and ignorance, tell me doctor, can you destroy this, save another life? এবার এই যে এটাকে ডিস্ট্রাকশনের মাধ্যমে আর একটা জীবনকে বাঁচানো, এবার এটা ট্রমা না হলে তো সম্ভব নয়। আমার সন্তান যেটা আছে সেটা যদি সিস্টেমেটিক্যালি হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। এবার সেটাই এখানে বলা হচ্ছে যে জ্যোতির এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সটা খুব মারাত্মক প্রেগন্যান্সির। এটা যদি নর্মাল কেস হতো, যে স্বাভাবিকভাবে বিয়ে হওয়ার পর তার বাচ্চা এসছে পেটে, সেটা যদি হতো তাহলে কিন্তু তার মনে হতো যে কেউ না কেউ পরিবার থেকে তাকে পরামর্শ দিত, কেউ না কেউ তাকে সাহায্য করতো, লোকে খুশি হতো, মিষ্টি বন্টন হতে পারতো। এবার এই সমস্ত কিন্তু এক্সট্রিম কেয়ারেও সে থাকতে পারতো, মানে এক্সট্রিম কেয়ার কন্ডিশনটা তার ক্ষেত্রে অন্যরকম হতে পারতো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে সেরকম কিচ্ছু হচ্ছে না, সেখানে কিছু হচ্ছেই না। there is no celebration even. The realization of her condition fills her with terror and shame. The trauma of rape has overshadowed her existence. She is not mentally well prepared to face this greater challenge to her entire being. She tries hard to contain her soul and body within the folds of her shari. শাড়ি দিয়ে সে লুকানোর চেষ্টা করছে, সে এটাকে প্রকাশ শান্তি দিতে চাইছে না। কেন? কারণ এটা একটা বাজে ইমপ্রেশন তৈরি করছে লোকজনের মধ্যে, সেটাকে একটা বাজে রকমভাবে বা দৃষ্টিকটু ঘটনা হিসেবে দেখাতে পারে, লোকজন সেটাকে দেখতে পারে। সেই জন্যই কিন্তু তার এই প্রেগনেন্সির এক্সপিরিয়েন্সটা মারাত্মক ট্রমাটিক। সেটা যে জ্যোতির ক্ষেত্রে সত্যি তা নয়, জ্যোতির মতো প্রত্যেকের ক্ষেত্রে সত্যি। আমরা যেহেতু জ্যোতিকে চুজ করেছি, বা জ্যোতি যেহেতু এখানে প্রোটাগনিস্ট, তার চোখ দিয়ে ব্যাপারটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেই জন্যই জ্যোতিকে সেন্টারে রেখে আমরা বাদবাকি জিনিসগুলোকে সাজাচ্ছি। এরকম উদাহরণ কিন্তু আরও আছে, টেক্সটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদি আমরা টেক্সটটাকে থরলি পড়ার চেষ্টা করি, এরকম অনেকগুলি উদাহরণই কিন্তু আমরা পাবো। প্রসঙ্গত দেখিয়ে দিই, এইটা হচ্ছে সেই বইটি, যে বইটি থেকে আমি টেক্সটটাকে কালেক্ট করার চেষ্টা করেছি। এই বইটি থেকেই জিনিসগুলো রয়েছে। তো সেখানে এই ট্রমাটিক এক্সপিরিয়েন্সটা তাকে কিন্তু গিলে ফেলছে, এবং তার মতো আরও অন্যান্য মহিলাদেরও কিন্তু গিলে ফেলছে। নেক্সট পয়েন্ট যেটা, দ্য পার্টিশন অ্যাজ অ্যান ইররিভার্সিবল পার্ট অফ আওয়ার জিওপলিটিক্যাল রিয়েলিটি। জিওপলিটিক্যাল রিয়েলিটি সম্পর্কে আমি বললাম, এবং এখানে টেক্সটের প্রচুর এক্সাম্পল রয়েছে যেগুলো বোঝাই যাচ্ছে যে এই পার্টিশনটা ইররিভার্সিবল পার্ট অফ আওয়ার জিওপলিটিক্যাল রিয়েলিটি। এবার দুটো উদাহরণ একবারে আমি এখানে টেনেছি। উদাহরণগুলো কি আছে? among them there are people who ran for life for several miles, many have arrived with bruised feet, broken limbs and withered bodies. Not to speak of their fear of fever epidemics. Despite all this, they seem to have to get used to this way of life. কিভাবে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এই জীবনের সাথে, সেইটাই কিন্তু এখানে দেখাচ্ছে। কিভাবে পার্টিশনে লোকজন আরেক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে, যতটাই খারাপ পরিস্থিতি হোক না কেন তার সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছে। No woman can evade the tax levied on her life. Suddenly she thought of the prison in which she had lain unconscious. An awful lot of men must have come into the cell. Those devilish faces written by fanatic hate and frenzy. Jyoti felt a deep convulsion from within. She felt hot and thirsty. She breathed hard and her body shook in agony. এই যে এক্সাম্পলগুলো, এটা একটা সারপ্রাইজিং ফ্যাক্ট যে এই যে প্রিভেন্টিভ মেজার কিন্তু নেওয়া হয়নি। যে সারপ্রাইজিং কেন? কারণ যারা ডিসিশন মেকিং অথরিটি ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে, তারা কেউ এই বিষয়গুলোকে চেক করলো না প্রায়ার এবং আফটার ইনসিডেন্ট, এই পার্টিশনের আগের এবং পরের ঘটনাগুলিকে? এবার তার ফলে কি হচ্ছে? প্রশ্নচিহ্ন উঠে পড়ে। Why there was no official space provided to them to record their existence? Why did the history of partition not adequately examine such female victims? How is that an event of such tremendous social impact and importance has been unnoticed by the other social sciences? এগুলো তো স্বাভাবিক প্রশ্ন। কেন এটাকে নিয়ে নজর করা হয়নি? কেউ কেন এই বিষয় নিয়ে তো কথা বলেনি? এবং কেন এই জিনিসগুলোকে এই জাতীয় লেখিকারা তুলে নিয়ে আসছেন? মনে পড়ছে যে এই একই জিনিস কিন্তু দ্য ঘোস্ট অফ মিসেস গান্ধীতে অমিতাভ ঘোষও তুলছেন, যে সেখানে কিন্তু পলিটিক্যালি যেহেতু এটা একটা গন্ডগোলের জায়গা ছিল, সরকার কিন্তু সেই মুহূর্তে ইমিডিয়েট স্টেপ কিছু নেয়নি। সকলেই ভাবছে যে এবার স্টেপ নেবে, কিন্তু হচ্ছে না। এইখানে কিন্তু সেই মিলটা আমরা কনফার করতে পারি ঘোস্ট অফ মিসেস গান্ধী। ইনফ্যাক্ট প্রত্যেকটা পার্টিশন ফিকশনের সাথেই এটা জড়িত। সে কুসবন্ত সিং এর আমরা ট্রেন টু পাকিস্তান নিই, বা পার্টিশন আদার শর্ট স্টোরিজ বা ফিকশন, অন্যান্য ফিকশন যেগুলো আছে সেগুলোকে নিই। পয়েন্টটা কোন জায়গায়? যেখানে ঘোস্ট অফ মিসেস গান্ধীতেও কিন্তু একই রকমই ইনঅ্যাকশন অফ অথরিটিসের কথা বলা হচ্ছে। এটা ইন্ডিয়ান, কিন্তু এইটা ইন্টারন্যাশনাল। ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশের কথাই এই জায়গাটার মধ্যে রয়েছে।
ফলে কি হচ্ছে, জিওপলিটিক্যাল রিয়েলিটির ক্ষেত্রে কিন্তু পার্টিশনটা একটা ইরিভার্সিবল, সেটাকে আমরা এড়িয়ে যেতে পারি না। এবং সেই জিওপলিটিক্যাল রিয়েলিটিটা আমাদের চোখের সামনে এমনভাবে দেখানো হচ্ছে যে এটা ঘটে যাচ্ছে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ফলে এইটাই হচ্ছে রিয়ালিটি। জিওপলিটিক্যাল আসপেক্ট জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালি ওরিয়েন্টেড, দুটোই পাকিস্তান এবং ইন্ডিয়ার এই যে জিওগ্রাফিক্যালি এবং পলিটিক্যালি ওরিয়েন্টেশনটা এমনভাবে হচ্ছে, রিয়েলিটিটা কিন্তু সামথিং এলস। সুতরাং তার মধ্যে যদি গভীরভাবে ঢোকা যায় তাহলে আরও অন্যান্য তথ্য বেরিয়ে আসতে পারে। নেক্সট যে পয়েন্টটা, হার স্টোরি ইজ এ কাউন্টার ন্যারেটিভ টু হিস্ট্রি। কাউন্টার ন্যারেটিভটা আমি বোঝালাম, কাউন্টার ন্যারেটিভ আর দোজ ন্যারেটিভস হুইচ ফোকাস অন দ্য লোকাল সিচুয়েশন রাদার দ্যান দ্য ন্যাশনাল ন্যারেটিভ. Here, the narrative conceptualizes the basic aspect of partition, and Jyoti's descriptions of the parts and the situations indicate the history in counter-narrative. There are several descriptions that portray the pangs of pregnant women. সুতরাং এই pangs of pregnant womenটাও কিন্তু তার counter narrative-এর মধ্যেই পড়ছে। The violated female body became a burden that caused several suicides during the partition, যেটা আমরা আগে বলেছিলাম। Interestingly, the people in the story, as described by Jyoti, had no qualms, neither indecisiveness, nor did they turn to anyone for advice. Whatever be the obstacles, they plainly avoid them and moved on. ফলে কি হচ্ছে, যে স্টোরিটা আমাদের জানার কথা না, আমরা সবসময় হিস্ট্রিকে গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে ফেলে এসেছি। এবার গ্র্যান্ড ন্যারেটিভ তো নয়, এটা লোকাল ন্যারেটিভ। এই ন্যারেটিভগুলো শুধুমাত্র লোকাল সিচুয়েশনকে ফোকাস করছে। ওটা একটা পার্টিকুলার সিচুয়েশন, ওই ক্যাম্পের সিচুয়েশনটা হচ্ছে একটা পার্টিকুলার সিচুয়েশন। জ্যোতি যে ডেসক্রিপশনগুলোকে দিচ্ছে সেটা মারাত্মক, সেটা ভয়ঙ্কর, কিন্তু ওই পার্টিকুলার জায়গার মধ্যেই ঘটছে, জিওপলিটিক্যাল। এবং সেই জন্যই কিন্তু এটা কাউন্টার ন্যারেটিভ। যে ঘটনাটা আসলে আমাদের গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে পড়ার কথা ছিল, ন্যাশনাল ন্যারেটিভ হওয়ার কথা ছিল, সেটা লোকাল ন্যারেটিভে পরিণত হয়ে গেছে। উদাহরণ নিলে আমরা বুঝতে পারবো, দ্য নেক্সট ডে সামথিং আনইউজুয়াল হ্যাপেন, যেখানে ও বর্ণনা করছে যে একটা বাচ্চা মারা যাওয়ার ফলে কি হতে পারে, কি হয়েছিল। দে আর লে ইন দ্য টয়লেট দ্য লাইফলেস বডি অফ এ চাইল্ড, newborn and deserted. A beautiful child it was, round and gleaming like a thick clot of blood. Its fair skin was like that of an inhabitant of the territorial border. The scavenger dragged its still warm body away and put it into the garbage bin. No girl shed a tear. There was no case against anyone. তার ব্যাপারটা কি সুন্দর না, কত চমৎকারভাবে, কত ভয়ঙ্কর একটা ঘটনাকে অত স্মুথলি বর্ণনা করে দেওয়া হলো, যেখানে কারোর বিরুদ্ধে কোনো কেস নেই, কিচ্ছু নেই, কেউ কিছু বলবেও না। স্ক্যাভেঞ্জার এলো, সেটাকে স্পিক করে নিয়ে চলে গেল বিনের মধ্যে ফেলে, একটা বাচ্চা জন্মানো বাচ্চা। ফলে ক্যাম্পে এই জাতীয় জিনিসগুলো হচ্ছে। সি, দিস ইজ দ্য ন্যারেটিভ, দিস ইজ এ ভেরি particular local situation, and you have to understand the situations. আর অপশন নেই। সেই জন্য তার যে স্টোরিটা, সেটা কোনো গ্র্যান্ড ন্যারেটিভের মধ্যে পড়ছে না, তার স্টোরিটা লোকাল ইস্যুসগুলোকে ফোকাস করছে। এই উদাহরণগুলো আরও আছে, আমি শুধু একটা করে উদাহরণ, কারণ না হলে ভিডিওটা লেন্থ অনেকটা বড় হয়ে যাবে, অত তো দরকার পড়বে না। আমি শুধুমাত্র সেই জায়গাগুলোকে দেখাচ্ছি, একটা উদাহরণ, একটা বা দুটো উদাহরণ করে আমি দেখাচ্ছি, টেক্সচুয়াল এক্সাম্পলগুলোকে নিয়ে আসছি। বাদ বাকিগুলো অটোমেটিক্যালি এই থিওরির উপরে যদি নির্ভর করে দেখা যায়, তাহলে বাদ বাকি উদাহরণগুলো চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে। কারণ আমাকে এইগুলো বললে পরে আর আলাদা করে ওখানে যে ভায়োলেন্সটা চলছে তার যে ডেসক্রিপশন আসছে সেগুলো বলার প্রয়োজন পড়বে না, কারণ এর মধ্যেই এই 6টি ভাগের মধ্যে সবকটা চলে আসছে। তো এইটা হচ্ছে কাউন্টার ন্যারেটিভ টু হিস্ট্রি। ফাইনাল যে পার্টটা, পার্সোনাল মেমোরি অ্যাজ এ ডিভাইস টু রিলোকেট আইডেন্টিটি, এবং এই রিলোকেশনটা খুব গুরুত্বপূর্ণ। এমনকি জ্যোতি সেখানে সেটা করছে। জ্যোতিস মেমোরি ইজ ব্লেন্ডেড উইথ হার প্রেজেন্ট সিচুয়েশন। শি ইজ স্ট্যান্ডিং ইন দ্য মিডল অফ দ্য ক্যাম্প, ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন কোল্ড শিভারিং ওয়াইল ট্রাইং টু এন্ডিওর দ্য পেইন। ও কষ্ট, যন্ত্রণা এটা সহ্য করার চেষ্টা করে যাচ্ছে সেই ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে, মিডল অফ দ্য নাইট, ঠান্ডা লাগছে তা সত্ত্বেও। এবার এখানে কি করছে সে, শি হ্যাজ রিসিভড ড্রিমস নাও ল্যান্ডেড ইন দ্য প্রিজন। শি হ্যাড টু সাফার police brutality for days. She had gone without food or rest. এটাকে আমরা দেখতে পাচ্ছি যে তার আইডেন্টিটি কিন্তু ইজ কমপ্লিটলি লস্ট, কিন্তু তার মেমোরি ফিরে আসছে। কোথায়? ইন দ্য মিনওয়াইল হেজি মেমোরিজ thronged her mind. কোথায় সেই মেমোরিটা? দ্য গার্ল হু ওয়াজ বর্ন দ্যাট ডে ওয়াজ দ্য ডার্লিং অফ আ kinsfolk and neighbors. She grew up in perfect happiness. No one had faltered her of anything. She joined college despite the initial objections of her parents, whom she won over charm. She shocked the people when she decided to give up the purdah. They chose to ignore such aberrations in her. She loved her freedom. That explained her refusal to settle for a marriage which others considered desirable. ফলে এই যে রিলোকেশন, যে সে আসলে কি ছিল আর এখন কি পরিস্থিতিতে আছে, তার মেমোরিটাকে ব্যবহার করছে একটা ডিভাইস হিসাবে, যে ডিভাইসটা তার আইডেন্টিটিটাকে
রিলোকেট করছে, নতুন করে লোকেট করার চেষ্টা করছে যে সে আসলে এরকম ছিল, সেই জিনিসগুলোকে পাত্তা দিত না, লোকজনের কথা শুনতো না, সে স্বাধীন চেতা মহিলা ছিল, মেয়ে ছিল রাদার। এবং সেই জায়গা থেকে আজকে তার পরিস্থিতিটা কি, পার্টিশন তাকে কি করে ফেলেছে, তার প্রেজেন্ট সিচুয়েশন নিয়ে সে চিন্তিত, ঘটনাগুলি এইভাবেই আসছে। এমনকি সেই সিচুয়েশনে থেকেও সে যখন আগের কথা চিন্তা করছে, এইটা তার চেষ্টা রিলোকেশনের, টু বিল্ড আ নিউয়ার আইডেন্টিটি ইভেন ইন সাচ ডেস্টিটিউট সিচুয়েশন। এইভাবে তার পার্সোনাল মেমোরি তার মূল বিষয়বস্তুটাকে টেনে নিয়ে আসছে, যে হিস্ট্রিটাকে, তার আইডেন্টিটিটাকে রিলোকেট করার চেষ্টা করছে একটা নতুন করে, সেই বর্তমান পরিস্থিতিতে আগের জিনিসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ফাইনালি যেটা কনক্লুশনে আমরা আসি, কনক্লুশনে তিনটি পার্ট আমি এখানে আনছি। তাহলে বেসিক জায়গাটা কোথায়? দ্য স্টোরি ডেপিক্টস আ ক্যারেক্টার whose world is completely ruined, but who manages, through the sympathy for her legitimate child, to maintain her sense of civilized conduct instead of abandoning it. ছেড়ে যেতে পারতো, কিন্তু সে ছেড়ে যায়নি। ছেড়ে না গিয়ে কি করছে? ওই যে leaf, that child may be the leaf in the storm. It's such a turmoil situation in that stormy weather. That little child, accepting that little child, illegitimate little child, is the leaf, a new hope for her, for the audience too, or for the readers too. এটা একটা। আর একটা কি দেখতে পাচ্ছি আমরা, ওই যে সোর্স দুটোর কথা বলেছিলাম, এটা আর একটা সোর্স। উর্বশী বাটালিয়া records that there was widespread sexual savagery. About 75,000 women are thought to have been abducted and raped by men of religious different from their own. বোঝা গেল? এই যে এরা মেন অফ রিলিজিয়াস ডিফারেন্ট ফ্রম দেয়ার ওন, তাদের থেকে আলাদা রিলিজিয়নের লোকজন কিন্তু প্রায় 75,000 মহিলা ওই সময়টাতে অ্যাবডাক্টেড হয়েছিল, রেপড হয়েছিল। It's a serious, very, very serious issue. History of partition is surprisingly mute about this issue. কেউ কিচ্ছু বলে না। Therefore, the need is to make the stories like a leaf in the storm. ফলে এই জাতীয় গল্পর কারণটাই তো সেইটা, যাতে তারা এগুলোকে নিয়ে আসে। গোস্ট ইন দ্য ভেরান্দাও তো তাই, এ ট্রেন টু পাকিস্তানও তো তাই। এখানে লেখাই হচ্ছে যে ওই জিনিসগুলোকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। A focus of inquiry, since they are not just chronicles of emotional trauma, but commentaries on historical events. তো হিস্ট্রিও বটে, এ তো ইতিহাসকে বলা, শুধু তো ট্রমাটিক এক্সপিরিয়েন্সগুলোকেই বলা নয়। Such writings provide a more authentic force to re-examine history. ফলে হিস্ট্রিকে রি-এক্সামিন করতে সেটা আমাদের সুবিধা করে দেয়, সুযোগ করে দেয়। 3 নম্বরটা হচ্ছে, instead of thinking about being a victim of gendered and nationalist violence, Jyoti realizes that longer she lives in the world, the more seriously is the sense of its immortality aroused in her, the more natural it is for her to love the child. সে নিজেকেও শেষ করে দেওয়ার কথা কিন্তু অনেকবার ভেবেছিল, কিন্তু ফাইনালি যে জায়গাটা আমরা দেখতে পেলাম, যে সে নিজেকে ভিকটিম অফ জেন্ডার্ড অ্যান্ড ন্যাশনালিস্ট ভায়োলেন্সের হিসাবে কিন্তু ধরছে না। সে বুঝতে পারছে যে যতদিন সে পৃথিবীতে থাকবে, তার এই যে সেন্স অফ ইমর্টালিটি তার মধ্যে আসতেই থাকবে, এবং তত বেশি করে ব্যাপারটা স্বাভাবিক হবে যাতে তার এই ইলিজিটিমেট চাইল্ডকে সে ভালোবাসতে পারে, কারণ সে একটা নতুন জায়গা দেখাতে পারে। ফলে প্রত্যেকটা বিষয় কিন্তু এই শিশুগুলি বড় হবে, সেখানে টেক্সটের মধ্যে একটা জায়গা আছে, এই শিশুগুলি কিন্তু অ্যাকসেপ্টেন্স অদ্ভুত রকমের হবে। তারা কোথাও না কোথাও চলে যাবে, প্রত্যেকে বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু তাদের অ্যাকসেপ্টেন্সটা কি হবে, ওয়ার্ল্ড তাদেরকে কীভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যেটা উনি এই টেক্সটের মধ্যে তুলেছেন। এবং যে কার্টেসি, যাদের যে দুটি টেক্সট বা যে দুটি এসের কাছ থেকে যে কার্টেসিটা আমি পেয়েছি, যার মধ্যে একটা হচ্ছে ফিমেল বডি অ্যাজ hieroglyphics of partition violence, রিডিং Lalithambika Antharjanam's A Leaf in the Storm by সিদ্ধার্থ সিং, যে পাবলিকেশন হয়েছিল 2015-এ। আর একটা হচ্ছে দ্য আদার সাইড অফ সাইলেন্স, ভয়েসেস ফ্রম দ্য পার্টিশন অফ ইন্ডিয়া বাই উর্বশী বাটালিয়া, এটা 1998-এ পাবলিকেশন হয়েছিল। এই টেক্সটগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই রিসোর্সফুল টেক্সট, এসেজ, যেগুলি থেকেও তোমরা বিভিন্ন রকমের সাহায্য বাদবাকিগুলো পেতে পারো। আমি তো কিছু ডিরেক্ট মেটেরিয়ালও এখান থেকে সংগ্রহ করেছি, আমি আমার মতো করে করতে চেয়েছি ব্যাপারগুলোকে, আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে বাদবাকি জিনিসগুলোকে বোঝানোর চেষ্টা করেছি। ফলে আশা করছি যে কনসেপ্টগুলি নিয়ে আমি আলোচনা করলাম সেটা পরিষ্কার হয়েছে, এবং স্বাভাবিকভাবে যদি সমস্যা থাকে তখন তো আমরা ফার্দার আলোচনা করতেই পারি। যাই হোক, এই টেক্সট আপাতত এইটুকুনি, এরপরে অন্য কোনো টেক্সট নিয়ে আবার আমরা সাক্ষাৎ করব। ধন্যবাদ সবাইকে।